আচ্ছা, তোমরা সবাই জানো পৃথিবীতে ভূত আছে। কে কে তোমরা ভূত মানো না তারা একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা ভূত মানো তো ঠিকই আছে, তারাও কমেন্ট করে জানিও। চলো, এইরকম একটা ভূতের গল্প আজ তোমাদের শোনাই। আজকের গল্পের নাম হলো ভূত আছে কি নেই। শুরু হচ্ছে আজকের গল্প। আজ তোমাদের এমন এক ভূতের কাহিনী শোনাচ্ছি, এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্য কাহিনী এ বিষয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি সে করে না। বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার তিনি। থাকতো পাইকপাড়ায়। এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে সে থাকতো। তার বান্ধবীটি একটা স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে পদদর্শনেই দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হয়ে গেল। পাত্র উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক সে। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। তা আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন তো। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে একটা বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খান 3 কামরা, বারান্দা, বাথরুম, আবার এর মধ্যেই এক ফালি উঠানও সেখানে আছে। সেই অনুপাতে ভাড়াও খুব একটা বেশি নয়, ওই 220 টাকা। বাড়ির মালিক পাশের বাড়িতেই সে থাকে। এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সে দিনই 2 মাসের ভাড়া আগাম দেয়া হল। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে আমার খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল, ওই বেল জুঁই যেমন আছে তেমনি বিদেশি ফুল ডালিয়াও আছে। এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিতে লাগলো। এরপর অনেক দিন আরতির সঙ্গে আমার দেখা হয়নি। অফিসের কাজে আমাকে দিল্লি যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের ওপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় ওই 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি, হঠাৎ আরতি এসে বাড়িতে ঢুকলো। প্রথম নজরেই মনে হলো চেহারা একটু ম্লান। আরতি বাড়ির ভিতর চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও বাড়ির ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার ওপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি বল? শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন যেন একটা দেখাচ্ছে যেন। আরতি মুখ তুলে বলল, রাত্রে একেবারে ঘুম হচ্ছে না রে। সে কি, ডাক্তার দেখা, নইলে যে অসুখে পড়ে যাবি। ডাক্তার কিছু করতে পারবে না? তার মানে? মানে বাড়িটা খুব একটা ভালো নয়। সে কি স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাসও প্রচুর। সে সব কিছু নয়, অন্য একটা ভয় আছে। ভয়? আরতি কিছুক্ষণ কি ভাবলো, তারপর আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা 2 জন ছাড়াও অন্য একজন সেখানে আছি। অন্য একজন? কি বলিস? হ্যাঁ, তাকে মাঝে মধ্যে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতে চাইতো না। কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, দড়ি হাতে নিয়ে রাত্রে একটা লোক ঘুরে বেড়ায়। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না এই বাড়িটা ছেড়ে দে না, অন্য কোথাও বাড়ি খুঁজি।
আরতি উত্তর দিল, আরে তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেয়াল ভেঙে আমি দুটো ঘর বাড়িয়েছি, বাইরে চুনকাম করেছি, ভিতরেও রং দিয়েছি। গ্যাস বসবার জন্য রান্নাঘরেও অনেক অদল বদল সেখানে আমি করেছি। অবশ্য এইসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি। ভাড়া থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রেখেছি, সে টাকা শোধ হতে বছর দুয়েক প্রায় লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে রে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব, তিনি কি বলেন শুনি আমি। দিন দুয়েকের মধ্যেই বাড়িওয়ালার কাছেই আমি গেলাম। ঘোরতর কৃষ্ণবর্ণ। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসাও আছে। একটা ইজি চেয়ারে বসেছিল, আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, কিন্তু বেচারেই পারল না। তা কি খবর আমার কাছে হঠাৎ? তা আরতির কাছে সব কিছু শুনলাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক কবে বলুন তো, ও বাড়িটার কোনো কিছু দোষ আছে কি? দোষ মানে? মানে কেউ এই বাড়িতে অপঘাতে মারা গেছিল কি? মানে ওই আগের ভাড়াটে বা কিছু হবে? বাড়িওয়ালা মাথা নাড়ল, না মশাই, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি মৃত্যু কারোর হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি সব এই ভূত পেতের কাহিনী আমদানি করেছে বলুন তো? তর্ক করলাম না, অনেক বিষয় আছে তর্ক করে তেমন বোঝানো যায় না। স্কুল উদাহরণ তখন দেওয়া তাকে সম্ভব নয়। আমি সেখান থেকে চলে এলাম। তারপর মাস দুয়েক আরতির কোনো খবর নেই। আমিও নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সবই শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কটুগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি শরীর খারাপ নাকি? তা আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দিন না দাদা। জল? শুধু জল খেলো না, খেয়েও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জের এক দিদির বাড়িতেই আমি দিয়ে এসছি। কালীঘাটের বাড়িতেই আমি আর থাকবো না দাদা। কেন রে, কি হলো? আরতির কাছে তো কিছু শুনেছেন, আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি বা কোনো শব্দও শুনিনি। সেজন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম। তাছাড়া ভূতাত্মা ওসবে আমার কোনোদিন বিশ্বাস নেই আর ছিল না। কিন্তু কাল একটা কাজে হাওড়ায় আমি আটকে পড়েছিলাম। বাস বন্ধ, ট্যাক্সিও পাই না। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছতে প্রায় রাত 12টা হয়ে গেছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা যেন লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো রে? একটু কমজোর বাতি, কিন্তু সে বাতিটিও কোনো অসুবিধে আমার হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড হয়ে বেয়ে নিচে গেল। বাথরুমটা অ্যাসবেস্টার ছাউনি দেওয়া। আগে টালির ছাদ ছিল, আমরাই খরচ করে ওই অ্যাসবেস্টার দিয়েছিলাম। উপরে দুটো কাঠের কড়ি, একটা কড়িতে একটা যেন দেহ ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাঁধ হয়ে পড়েছে, চোখ দুটো আধ বোঝা, জিভটা খানিকখানি বের হয়ে গেছে। বোধহয় জিভের উপর দাঁতের চাপ পড়ছিল, তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে ঝরে পড়ছে, কিছুটা দেহের ওপর, কিছুটা মেঝেতে। পরনে আতময়লা ধুতি, কাঁধে পৈতা। মাথা উঁচু করার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকেছিল। আমি সব কিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকার শুনে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ প্রথমে সে বুঝতে পারেনি, তারপর উপরের দিকে চোখ যেতেই ও মাগো বলে মেঝের ওপর ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখ খুলে জলে ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে ঘরের বাইরে বসেই কাটালাম।
ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন ও দিদির বাড়ি দিয়ে এলাম, তখন জ্বরেই আরতির গা যেন পুড়ে যাচ্ছে, চোখ দুটো যেন রক্তের মতো লাল। আমি চুপ করে সব কিছু শুনলাম। আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম, তা আরতি এখন কেমন আছে? খুব একটা ভালো নয় দাদা, বিকারের ঘরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে। আমি এখানে থাকবো না দাদা, আমাকে অন্য কোথাও নিয়ে চলো দাদা। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ও ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার বড় ইচ্ছে হল। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা হয়তো করেছে। সে হয়তো আত্মহত্যা করবার জন্য একটা নির্জন জায়গাও খুঁজছে। তাই আশিসকে বললাম, চল একবার নিজের চোখে দেখে আসি তো। তাছাড়া তোমরা যে ব্যাপারটাকে ভৌতিক ভাবছো তাও তো না হতে পারে। পুলিশে খবর দেওয়া তোমাদের একটা বড় কর্তব্য, তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে আমি ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে আমিও অবাক হলাম, কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কইয়ে কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখতে পাচ্ছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। সবই চোখের ভুল বুঝলে? আশিস মাথা নাড়ল। কিন্তু দুজনেই ভুল দেখলাম, এটা তো ঠিক নয়। ওরকম নয়, একজনের ভয় আর একজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তা তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো তাহলে আজ কোথাও কিছু নেই। তা কি হতে পারে? ওইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে উপরের দিকে দেখেই আমি একটু থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা। দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। আমি অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দপাদপি এত জোরে যে আমার একটু ভয় হলো, স্পন্দন না থেমে যায়। ও দড়ির ফাঁস তো প্রথমবার আমি দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও কোনো বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগ নেই। আশিসের সঙ্গে আমি বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তাও সম্ভব নয়। কোনো যুক্তিতর্ক বিস্তার করেও সমাধান আমি করতে পারলাম না। আরতিরা আর ও বাড়ি ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল। আর্থিক লোকসানও অনেক হয়েছিল। এই ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি। হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সে বেঞ্চে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসে পড়লাম। জিজ্ঞেস করলাম, মশাই একটা সত্যি কথা বলুন তো, বাড়িটার কি রহস্য? আমার আত্মীয়টি তো থাকতেই পারলো না, ওখান থেকে পালাতেই হলো। প্রথমে কিছুতেই উনি বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, শোনো তবে বাবা, এক বুড়ো ভদ্রলোক ও বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে শুল বেদনা ছিল। বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল। তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যে ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতেও পারে না। আমি বললাম, তা গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন? করার চেষ্টা অনেক করেছি মশাই, অনেকবার করেছি, প্রত্যেকবার এক একটা বিঘ্ন। বুড়োর আত্মীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে বেরোতেই পারল না। তা আমিও নিজে একবার গিয়েছিলাম। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়েই পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যাগত। পুরোহিত দিয়ে শান্তি সস্তানের আয়োজন আমি করেছিলাম, সেখানেও বড় বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাদর তার মাথার উপর পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে
মেঝের উপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে সেখানে রাজি হলো না। কি করি বলুন তো? সে উত্তর আমি ঠিক দিতে পারিনি। একটা কথা শুধু বারবার মনে হচ্ছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যায়, প্রেতজনি বলে কিছুই নেই, তারা কালীঘাট অঞ্চলের ওই বাড়িটায় একটা রাত কাটিয়ে যান। বাড়িটা এখনও খালি। কেউ যদি ভাড়া নিতে চান আমাকে কমেন্ট করে জানিও। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ কিছুর জন্য দায়ী থাকব না। এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। এই ছিল আজকের দিনের একটা সত্য ঘটনা। ঘটনাটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদের আরও নিত্য নতুন গল্প খুঁজে পেতে এবং তোমাদের শোনাতে অনেকটা উৎসাহ করে তোলে। এইরকম নিত্য নতুন গল্প শুনতে হলে ঠিক চলে এসো কাল রাত 9টায় বিটি রেডিও স্টেশন 0.0 ইউটিউব চ্যানেলে। আমরা আছি তোমাদের সঙ্গে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।